দর্শক স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় 13.5 লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। বাংলাদেশেও সড়কে মৃত্যুর মিছিল নিত্যদিনের বিষয়। গত বছর নিরাপদ সড়কের দাবিতে ব্যাপক ছাত্র বিক্ষোভ হলেও পরিস্থিতির দৃশ্যমান কোনো পরিবর্তন নেই। ঠিক কী কারণে ঘটছে দুর্ঘটনা, এর পেছনের কারণই খুঁজে দেখার চেষ্টা করছে একুশের অনুসন্ধানী দল। অনুসন্ধান ও রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম, আর সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। গেল বছর 29 জুলাই বিমানবন্দর সড়কে বাস চাপায় 2 শিক্ষার্থী নিহত হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নড়ে চড়ে বসে সব মহল। শুরু হয় সড়ক পরিবহন আইন সংস্কারের কাজ। 1 নভেম্বর কার্যকর হয় সেই আইন। খোদ রাজধানীতেই যানবাহনের এমন প্রতিযোগিতা, আর মহাসড়ক তো প্রতিযোগিতার খোলা মাঠ। গতির প্রতিযোগিতা সেখানে, ফলাফল দুর্ঘটনা। অনিরাপদ সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ। সড়কে প্রাণ যেন না ঝরে সে লক্ষ্যে গেল 22 সেপ্টেম্বর নিরাপদ সড়ক দিবস পালিত হল। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। একটা চলন্ত গাড়ি যখন আসে, সেই গাড়ির সামনে দিয়ে শুধুমাত্র কেবল হাত দেখিয়ে দৌড় মারলে এটা তো একটা যন্ত্র, যান্ত্রিক। ব্রেক কষলেও তো বেশ কিছু সময় লাগে সেটা থামতে। এই বোধটা তো আমার যাত্রীদের থাকতে হবে। তিনি চালক, মালিক, পথচারী সহ সবাইকে দুর্ঘটনা রোধে কাজ করার আহ্বান জানান। বলেন, সবার সহযোগিতা ছাড়া শুধু আইনের মাধ্যমে সড়কে শৃঙ্খলা আসবে না। যারা পথচারী তাদের নিজেদের দায়িত্ব আছে, বা যারা গাড়িতে চড়েন তাদেরও দায়িত্ব আছে, আবার যারা চালান তাদেরও দায়িত্ব আছে। গত কয়েক দশকে সড়কে প্রাণ গেছে অসংখ্য মানুষের। দিন যায়, মৃত্যুর মিছিল দীর্ঘতর হয়। চলতি বছরের 10 মাসের সঠিক পরিসংখ্যান না থাকলেও প্রায় 3000 দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। এতে প্রাণ গেছে প্রায় 4000-এর বেশি মানুষের। আহত মানুষের সংখ্যাও কম নয়। গেল 2 ঈদের তথ্য পাওয়া গেছে। শুধু রোজার ঈদে সড়ক দুর্ঘটনা ছিল 127টি। এতে 184 জন নিহত হয় আর 3 শতাধিক মানুষ আহত হয়েছে। আর কোরবানির ঈদে 135টি দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন 185 জন, আহত হয়েছে অন্তত 350 মানুষ। 2018 সালে 5514টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 7221 জন, আহত হয়েছেন 15466 জন। 2016 সালের তুলনায় সড়কে 2018 সালে মৃত্যু ও আহতের সংখ্যা বেশি। 2016 সালে সড়ক দুর্ঘটনায় নিহত হন 6055 জন, আহতের সংখ্যা 15914 জন। সরকারি হিসাবে বাংলাদেশে 2016 সালে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 2376 জন। সরকারি বেসরকারি সূত্রের তথ্য আর নিজস্ব সমীক্ষার ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে এই সংখ্যা অন্তত 10 গুণ বেশি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে 2016 সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় 24,954 জন মারা যায়। যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুযায়ী 2018 সালে সড়ক দুর্ঘটনার পর বিভিন্ন হাসপাতালে নিহত হয় 1205 জন। সড়কে কেন বাড়ছে মৃত্যুর সংখ্যা, এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি আমরা। অনুসন্ধানে বেরিয়ে এসেছে বেশিরভাগ গাড়িরই ফিটনেস নেই। গাড়ি যারা চালাচ্ছেন তাদের বেশিরভাগই অদক্ষ। হালকা যানবাহনের লাইসেন্সে চালাচ্ছেন, ভারী যানবাহন বেশিরভাগের তো লাইসেন্সই নেই। বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট ARI দুর্ঘটনার কারণ সংক্রান্ত পুলিশের প্রতিবেদন বিশ্লেষণ করে থাকে। 1998 সাল থেকে 2015 সাল পর্যন্ত ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা বিশ্লেষণ করে ARI বলছে, দেশে 53% সড়ক দুর্ঘটনা ঘটে গতিসীমা লঙ্ঘনের কারণে, আর চালকদের বেপরোয়া মনোভাবের কারণে দুর্ঘটনা ঘটে 37%। পরিবেশ পরিস্থিতি সহ অন্যান্য কারণে দুর্ঘটনার পরিমাণ 10%। দর্শক, দুর্ঘটনার পরিসংখ্যানের সাথে এবার দেখব কি কারণে দুর্ঘটনা ঘটে। একই সাথে দেখব নতুন আইনের ধারায় কি কি রয়েছে। চলুন দেখে আসি। সড়কে প্রাণহানির বেশিরভাগই দুর্ঘটনা নয়, এগুলো মনুষ্য সৃষ্টি বিপর্যয়।
সড়ক দুর্ঘটনা নিয়ে প্রায় 2 দশক কাজ করছেন নিরাপদ সড়ক চাই আন্দোলন, যাত্রী কল্যাণ সমিতি। তাদের পর্যবেক্ষণ বলছে দুর্ঘটনার বিভিন্ন কারণের অন্যতম বেপরোয়া গতি। এছাড়া যেসব কারণে সড়ক দুর্ঘটনা ঘটে তার মধ্যে উল্লেখযোগ্য হল বিপজ্জনক ওভারটেকিং, রাস্তাঘাটের নির্মাণ ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতা, চলন্ত অবস্থায় মোবাইল বা হেডফোন ব্যবহার, মাদক সেবন, রেল ক্রসিং এবং মহাসড়কের ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা, ফুটপাত না থাকা বা বেদখল হওয়া। নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হয়েছে 1 নভেম্বর থেকে। নতুন আইনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দায়ে সর্বোচ্চ 5 বছর শাস্তির বিধান রয়েছে। এতে বলা হয়েছে দণ্ডবিধির 304 ধারায় যাই থাকুক না কেন, কোনো ব্যক্তির বেপরোয়া বা অবহেলাজনিত মোটরযান চালানোর কারণে সংঘটিত কোনো দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতর আহত বা নিহত হলে চালক সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ 5 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। একই সঙ্গে এটি জামিন অযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হবে। এছাড়া নতুন আইনে বেপরোয়া যানবাহন পরিচালনার মাধ্যমে সড়ক দুর্ঘটনা ঘটালে সর্বোচ্চ শাস্তি 3 বছর। ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালালে অনধিক 6 মাসের কারাদণ্ড অথবা 25,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। রেজিস্ট্রেশন আইন লঙ্ঘন করলে 6 মাসের কারাদণ্ড বা 50,000 টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ফিটনেস আইন অমান্য করলে 6 মাস বা 25,000 টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। রুট পারমিট আইন অমান্য করলে 3 মাসের কারাদণ্ড বা 20,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে জরিমানার পরিমাণও বাড়বে। বর্তমান আইনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে চালকের সর্বোচ্চ শাস্তি নির্ধারিত আছে 3 বছর। এটি জামিনযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়। এছাড়া বিভিন্ন ধারা উপধারায় বিস্তারিতভাবে নতুন মোটরযান আইন বাস্তবায়ন শুরু হয়েছে। নতুন আইনের বিভিন্ন ধারায় কিছু সংশোধনের প্রস্তাব দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। তাদের সংশোধনের মধ্যে উল্লেখযোগ্য হল নীতি নির্ধারণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় নিবন্ধিত যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধি রাখা। এছাড়া ড্রাইভার, কন্ট্রাক্টর, হেলপার সহ কর্মচারীদের বেতন নির্ধারিত করার প্রস্তাব করেছে সংগঠনটি। চালকের বেতন নির্দিষ্ট করা এবং তার কর্মঘণ্টা, ছুটি এবং অন্যান্য প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো নির্ধারণ করা, সেটা কিন্তু এই আইনের মধ্যে স্পষ্ট করা প্রয়োজন ছিল। সড়কে দুর্ঘটনার দায় কার, সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, তবে একটি বিরতির পর সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম 21-এর চোখে। রাজধানীর সড়কেও প্রায় ঘটছে দুর্ঘটনা। এক্ষেত্রে চালক, পথচারী কারো দায়ী কম নয়। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে যাদের ভূমিকা সবচেয়ে বেশি, সেই ট্রাফিক পুলিশের ভূমিকা কি সব মহলের কাছে স্পষ্ট? তারাই বা দায়িত্ব পালনে কতটা তৎপর? চলুন দেখে আসি। ঢাকা ও আশপাশের সড়ক পরিস্থিতি দেখার জন্য 21-এর অনুসন্ধানী টিম যায় হাইওয়ে সহ বেশ কয়েকটি স্থানে। দেখা যায় বিশৃঙ্খল যান চলাচল পরিস্থিতি। লেন মেনে চলছে না কেউই। আইন আছে কিন্তু কাগজে, সড়কে নেই। যেসব সড়কে লেন আছে তাও মানছে না কেউ। গতির প্রতিযোগিতা চলছেই। এসব অনিয়ম নিয়ন্ত্রণ করা যাদের দায়িত্ব, তারা কি করছেন? মোড়ে মোড়ে আছেন চেকপোস্ট। তারা ব্যস্ত মোটরসাইকেলের লাইসেন্স দেখতে। 2-1টি বাস দাঁড় করালেও দেখা যায় কোনো কাগজপত্র নেই। থাকলেও মামলায় জর্জরিত। মামলা নেই এরকম বাস খুঁজে পাওয়া দায়। ঢাকার খিলগাঁও এলাকায় এই বাসটি থামান ট্রাফিক কর্মকর্তা। কিছুক্ষণ পর বাসটি ছেড়ে দেওয়া হলো। সাদা চোখেই দেখা যাচ্ছে এটির ফিটনেস নেই। কাগজপত্র আছে, ফিটনেস আছে, সব কাগজপত্র আছে, কম্বলের পাট আছে। যাত্রাবাড়ি থেকে একটু সামনে এগুতে দেখা গেল ডিএমপির একটি মোবাইল কোর্ট কাজ করছে। ফুট ওভারব্রিজের নিচে বসছে মোবাইল কোর্ট। ভ্রাম্যমাণ আদালতকে তোয়াক্কা করছে না কেউ। হাইওয়ে বড় গাড়িগুলো চলছে দ্রুত গতিতে। উল্টো পথে আসছে বিভিন্ন যানবাহন। দায়িত্বরত পুলিশ অফিসারের কাছে প্রশ্ন ছিল, মহাসড়কে নিষিদ্ধ গাড়ি কেন, বা উল্টো পথে কেন এমন চলাচল? সরু সরু গলি আছে, এগুলো দিয়ে রিক্সা টিক্সা এগুলো চলে আসে। একটু সামনে এগুতেই চোখে পড়ল বিআরটি এর মোবাইল কোর্ট। সেখানে দেখা যায়
অনেক গাড়ির কাগজপত্র নেই, প্রতিটি গাড়িতে কোনো না কোনো সমস্যা রয়েছে। অনেক ড্রাইভারের কাছে ভারী যান চালানোর লাইসেন্স পাওয়া গেল না, অথচ দূর পাল্লার গাড়ি চালাচ্ছেন তারা। কিন্তু কেন, সে প্রশ্নের উত্তর নেই। এটা তৈরি হওয়ার পর থেকে সিটটা বাড়ানো। ঢাকা চট্টগ্রাম রুটে চলাচল করে এ গাড়ি 2016 সালের পর আর কাগজপত্র আপডেট করা হয়নি। তবে বাইরে থেকে দেখে মনে হবে ফুল ফিট গাড়ি। এতদিন ধরে গাড়িটি সড়কে চলছে কিভাবে, এমন প্রশ্ন ছিল দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। 3 বছর 4 বছর 5 বছর ডেট ফেল আছে। আমরা তো আসলে এখানে মোবাইল কোড করি, তো ওটা কিভাবে নেয় সেটা আমি বলতে পারবো না। এরপর আমাদের যাত্রা মতিঝিল হয়ে আজমপুর। এই সড়কে অন্তত 15 থেকে 20টি পুলিশ চেকপোস্ট। অনেক গাড়িকে চ্যালেঞ্জ করা হচ্ছে, বেশিরভাগের ফিটনেস নেই। মহাখালীতে দেখা যায় একটি গাড়ি মাত্র 1 মাস আগে ফিটনেস সার্টিফিকেট নিয়েছে, তবে কাগজের সাথে বাস্তবতার মিল নেই। এগুলো হয়েছে কারণ এটা ফিটনেস দেওয়া হয়েছে। বাস্তবতা কি গাড়ি ফিটনেস ঠিক মানে গাড়ির কি বাস্তবতা বলতেই দেখেন এখান থেকে ক্লাস 1। ড্রাইভার চালাচ্ছেন ভারী গাড়ি, তার লাইসেন্স হালকা যানের। কেন এমন করছেন প্রশ্নের উত্তর মেলে না। গাড়ি চালাই 2 বছর ধরে। 2 বছর এই লাইট লাইসেন্স দিয়ে? জি, লাইট লাইসেন্স দিয়েছে সরকারের প্রথম থেকে। একটু সামনে এগোতেই দেখা গেল ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটের চেকপোস্ট। ঢাকা সিরাজগঞ্জ রুটের এ গাড়িটির রুট পারমিট নেই। চালক হালকা যানের লাইসেন্স দিয়ে চালাচ্ছেন ভারী গাড়ি। হালকা লাইসেন্স দিয়ে বড় বড় চালাতে পারছেন না? জি স্যার। এছাড়াও অনেক গাড়ি পাওয়া গেল যেগুলোর কাগজপত্র ঠিক নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাই, এত অভিযানের পরেও সড়কে আনফিট গাড়ি কেন? এছাড়া রুট পারমিট ব্যতীত কিভাবে গাড়ি চলে? যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র থাকা উচিত সেগুলোর কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। নতুন আইন সম্পর্কে এখনো মানুষ জানে না, তাই আইন কতটুকু কার্যকর হবে সে প্রশ্নের জবাবে তিনি জানান, সবাইকে সচেতন করার কার্যক্রম চালু হচ্ছে। এই আইনটা মানুষকে সচেতন করার জন্য আসলে প্রচারণার প্রয়োজন আছে। এবার নজর দিব ঢাকার অন্যান্য এলাকায়, যেখানে মানুষ নিজের ইচ্ছে মতো সড়ক পার হয়। দুর্ঘটনা শুধুই ড্রাইভারদের কারণে হয় না, এজন্য পথচারীদেরও দায় আছে। রাজধানীর বাংলা মোটরে মাথার উপরেই ফুট ওভারব্রিজ, কেউ ব্যবহার করে না। ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন তারা। বাচ্চাটা নিয়ে যে পার হইলেন নিচে এখানে উপরে তো একটা ফ্লাইওভার আছে। এত ঝুঁকি নিয়ে কেন এমন পারাপার? মাথার উপরেই একটা ওভারব্রিজ, তারপরে নিচ থেকে পার হইলেন, সেটা কেন? ঠিক হয় নাই ভাই, ওটা আসলে টাইমের জন্য তাড়াহুড়া করে চলে এসেছি, আসলে উপর দিয়ে আসা উচিত। কারওয়ান বাজারও একই অবস্থা। বিজয় সরণি, মহাখালী সহ পুরো ঢাকা শহরের চিত্র অভিন্ন, যেখানে কেউই আইন মানার ব্যাপারে ন্যূনতম দায়িত্ববোধ দেখান না। দর্শক, 2 বছর আগে লেগুনা বন্ধের কথা ছিল, কিন্তু বন্ধ হয়েছে কি সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21-এর চোখে। দর্শক, বিরতির আগে জানিয়েছিলাম নগরীতে লেগুনা চালানো বন্ধের ঘোষণা থাকলেও তা বন্ধ হয়নি। তবে নতুন আইন প্রয়োগের ফলে কিছুটা পরিবর্তন আসবে এমন মতামত সংশ্লিষ্টদের। পরিবহন খাতে চাঁদাবাজির কারণেই সড়কে শৃঙ্খলা ফিরছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানী জুড়ে লেগুনার দৌরাত্ম্য। প্রতিটি রুটে চলাচল করা লেগুনা সীমিত আয়ের মানুষের জন্য উপকারে আসছে ঠিকই, তবে সড়ক ব্যবস্থাপনার জন্য আতঙ্কের নাম। এসব লেগুনার কোনো কাগজপত্র নেই, চালকদের নেই ড্রাইভিং লাইসেন্স, কিন্তু চলছে। প্রতিটি মোড়ে মোড়ে স্ট্যান্ড বানিয়েছে তারা। এবার নজর দিব রাজধানীর হাতিরঝিলের দিকে। রাজধানীর অন্যতম সুন্দর পরিকল্পিত মনোরম স্থান হাতিরঝিল। একটি সিন্ডিকেট এখানে চালাচ্ছে সবচেয়ে খারাপ গাড়ি। সব চালকের এক কথা, সব ঠিকঠাক আছে। গাড়ির চেহারা দেখে প্রশ্ন জাগে, ফিটনেস আছে কিভাবে? গাড়ির ফিটনেস আছে? ফিটনেস আছে এই গাড়ির। কিভাবে এই যে ফিটনেস? ফিটনেস এটা আছে, করানো আছে।
জি অবশ্যই আছে। নতুন আইনের অনেকগুলো দিকে সংস্কার দরকার বলে মনে করছেন যাত্রী কল্যাণ সমিতি। এখানে গণমানুষের স্বার্থকে প্রায়োরিটি দেওয়া এটা অত্যন্ত জরুরি। সেটি যদি করা না হয় তাহলে নতুন আইনেও পুরনো আইনে যে ধরনের বিশৃঙ্খলা অরাজকতা ছিল সেখান থেকে বেরিয়ে আসবার তেমন কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। দীর্ঘদিন সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা ছাড়া সড়ক দুর্ঘটনা হ্রাস সম্ভব নয়। বলেন এ আইন কার্যকরের ফলে পরিবর্তন আসবে। কিছু কিছু জিনিস এই জায়গায় আছে যেটি আগে ছিল না, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা মানে অনেকটাই উপকারে আসবে মানুষের জন্য। এইবার অমান্য করলে কিন্তু জরিমানাটা 2.5 গুণ দিতে হবে, আর জরিমানাটা শুধু ক্যাশ না, জেলও আছে। তো একটা ক্যাম্পেইন না করলে আমার মনে হয় এটার স্টার্টটা ভালো হবে না। বাংলাদেশ পরিবহন শ্রমিকদের বড় সিন্ডিকেট সক্রিয়, এখন হয়তো তাদের অপতৎপরতা কমবে, তবে সিন্ডিকেট না ভাঙলে পরিস্থিতি খুব একটা বদলাবে না বলে মনে করেন তারা। কোন একটা সিন্ডিকেট যারা এই বিশৃঙ্খল সিস্টেমের বেনিফিশিয়ারি, তারা চাচ্ছে না, সরকারও তাদের সাথে পেরে উঠছে না। সরকারের অর্জন কিন্তু অনেক, এই ট্রান্সপোর্ট ক্ষেত্রে এই সব জায়গায় আসলে পরে দেখা যায় দুর্বলতার চিহ্ন। এটা কোনোভাবে আমরা প্রত্যাশা করি না। ওরা নিজেরাই ফিল করেছে যে আমাদের একটা ক্ষমতা আছে, শক্তি আছে, সেই শক্তিটা কারণ হচ্ছে মানুষকে জিম্মি করা এবং সরকারকেও জিম্মি করা। আইনের যে বিষয়গুলো এটা প্রচারণা ছাড়া আপনার হবে না। যারা আইনটি বাস্তবায়ন করবেন তারা এখনো পুরোপুরি প্রস্তুত নয়। এ কারণে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। সিস্টেমের যদি আমরা ইমপ্রুভমেন্ট না করতে পারি তাহলে কিন্তু আইন প্রয়োগের মাধ্যমে কঠিন হোক আর যাই হোক এটা দিয়ে সার্বিক উন্নয়ন করা যাবে। যানজটের ক্ষেত্রেও আমরা অগ্রগতি পাবো না, দুর্ঘটনার ক্ষেত্রেও পাবো না। যে জায়গাগুলো অসুবিধা আছে সেই জায়গাগুলো না করলেও যেগুলো সুবিধা আছে সেই সুবিধার জায়গাগুলোতেও যদি এক্সিকিউট করা যায় তাহলে তো অন্তত মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ হবে। আগেও আইন ছিল কিন্তু সড়কে শৃঙ্খলা ছিল না। এখন নতুন আইন হওয়ার ফলে কতটুকু পরিবর্তন আসবে এমন প্রশ্ন ছিল বিআরটি এর মুখপাত্রের কাছে। আমাদের কাজ তো আসলে বাড়বে না, হয়তো জেল জরিমানা পড়তে পারে। আমরা যেভাবে আগে কাজ করছিলাম এখনো সেটা আমরা কন্টিনিউ করব। আইনে শাস্তির বিধান ও জরিমানার বিষয়টি বেশি হয়, কোনো বিশৃঙ্খলা থাকবে না বলেও জানান এ কর্মকর্তা। কোথায় কত পার্সেন্ট প্রয়োগ করতে হবে, কোথায় 100% প্রয়োগ করতে হবে নাকি 50% প্রয়োগ করতে হবে, সের প্রেক্ষিত বুঝে সেইভাবে আমরা কৌশল অবলম্বন করব। কাজে আমাদের এ ব্যাপারে কোনো সমস্যা হবে না। দর্শক, দায়িত্বশীলদের কথায় আমরাও আশ্বস্ত হতে চাই। আমরাও সড়কে শৃঙ্খলা চাই। গাড়ির বেপরোয়া গতি, অদক্ষ চালক, লক্কর ঝক্কর গাড়ি সড়কে চলবে না। ট্রাফিক পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকবে না। আর জনগণ আইন ও পারাপার নিয়মের বিষয়ে সচেতন হবে, শ্রদ্ধাশীল হবে, এমন প্রত্যাশা আমাদের সবার। দর্শক, এ বিষয়ে আমরা জানতে চাইব দ্য লয়ার অ্যান্ড জুরিস্ট এর হেড অব চেম্বার ব্যারিস্টার এম মাসুমের কাছে। আমাদের যে নতুন ট্রাফিক আইন রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট 2018 এটার এখন পর্যন্ত বিধিমালাই করা হয়নি। আমাদের যে পুরনো আইন মোটর ভেহিকেল অর্ডিন্যান্স 1983 এর সাথে মেইন পার্থক্যটা হচ্ছে পানিশমেন্ট হার্শনেস। যেমন আগের আইনে আপনার হাইয়েস্ট পানিশমেন্ট ছিল 2 বছর ইমপ্রিজনমেন্ট এবং 5,000 টাকা ফাইন, বাট এই নতুন আইনে যেটা মৃত্যুদণ্ড পর্যন্ত হাইয়েস্ট পানিশমেন্ট এবং 5 লাখ টাকা পর্যন্ত ফাইন। আপনি যদি এখানে সেকশন 11-এর দিকে দেখেন, যেটা নতুন ইনসারশন, সেখানে হলো যে ড্রাইভার্স লাইসেন্সে 12 পয়েন্ট থাকবে এবং ট্রাফিক ল ভায়োলেশনের সাথে সাথে তার পয়েন্ট কমতে থাকবে, পরে একসময় 0 হয়ে গেলে তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। বাট সেকশন 66-এ বলা আছে যদি কেউ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায় তাহলে 6 মান্থস ইমপ্রিজনমেন্ট এবং 25,000 টাকা পর্যন্ত ফাইন করা যাবে। এবং এই আইনেই শুধু পুলিশ ওয়ারেন্ট ছাড়া যে কাউকে অ্যারেস্ট করতে পারবে, সেটা সেকশন 110 অনুযায়ী। পুলিশের কোনো সাবঅর্ডিনেট অফিসার যদি কোনো ধরনের মিসকন্ডাক্ট বা করাপশন বা ইনডিসিপ্লিনড অ্যাক্ট করে তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 1976-এ সেকশন 48-এ বলা আছে যে 6 মান্থসের ইমপ্রিজনমেন্ট দেওয়া যাবে, এবং সেকশন 12-এ স্পেসিফিকলি বলেছে যে ঢাকার যে পুলিশ কমিশনার সে যদি চায় তাহলে ডিসমিসাল বা রিমুভাল বা ফোর্স রিটায়ারমেন্ট বা ফাইন করতে পারবে সেই পুলিশ অফিসারকে। আর যদি ঢাকার বাইরে হয় তাহলে দি পুলিশ অ্যাক্ট
1861 সেকশন 7 অনুযায়ী তাকে ডিসমিসাল বা আনফিট বলে সার্ভিস থেকে বের করে দিতে পারবে। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনব তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-এর চোখ @21-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে। দর্শক, আজকের 21-এর চোখ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন 21 টেলিভিশনের সঙ্গে।